হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মানব শরীর যে চ্যাপ্টারটা আমি স্টার্ট করেছিলাম, হিউম্যান বডি মানব শরীর। তো এর আগে আমি ডাইজেস্টিভ সিস্টেম তোমাদের থিওরি ক্লাস দিয়েছিলাম এবং তারপরে আহ, একটা এমসিকিউ ক্লাস দিয়েছিলাম যেটা ইউথ কম্পিটিশন টাইমস বুকস থেকে। তো সেটাতে তোমরা দেখেছো যে অনেক হেল্প পেয়েছিলে, যে ওখানে কোনো রকম কোনো কোশ্চেন করতে প্রবলেম হয়নি। শুধুমাত্র এনটিপিসি গ্রুপটি কেন, যে কোনো মানে এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, থিওরি খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের কোনো কোশ্চেন কমপ্লিট করতে প্রবলেম হয়নি। তো সেই জন্য আমি এই মানব শরীরে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, এর আগে একটা ব্লাডের আমি থিওরি ক্লাস দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা অনেকে বলেছিলে যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম যেটা রক্ত সংবহন তন্ত্র, এর একটা থিওরি ক্লাস দিতে। দেখো, আমি তোমাদের এইটুকু গ্যারেন্টি দিচ্ছি যে ব্লাডের যে আগে চ্যাপ্টারটা দিয়েছিলাম মানে থিওরি, ঠিক আছে, আর এই যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, তো মানে 8 নাম্বার ক্লাসে দিয়েছিলাম ব্লাড আর রক্ত নিয়ে যে সমস্ত থিওরি ক্লাস হয়, একটা 9 নাম্বার ক্লাস, 9 নাম্বারের ক্লাসে রক্ত সংবহন তন্ত্র। তো এই দুটো চ্যাপ্টার যে দেখে নেবে, আশা করি রক্ত সংবহন তন্ত্র বা রক্ত নিয়ে যা কিছু প্রশ্ন আসবে পরীক্ষাতে, যে কোনো পরীক্ষা হোক না কেন, সেটা গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, বা যে কোনো লেভেলের পরীক্ষা হোক না কেন, এর বাইরে কোনো প্রশ্ন কোনোভাবেই যাবে না। তোমরা এরপর যখন এমসিকিউ করবে ইউথ কম্পিটিশন বুকস থেকে, আমি যখন করাবো, তখন দেখবে তোমরা নিজেরাই আনসার দিতে পারছো। তো তাই যারা এখনো 8 নম্বর ক্লাসটা দেখোনি, রক্তর যে একটা থিওরি ক্লাস যদি দেখোনি, তো সেটা দেখে নাও গিয়ে। ঠিক আছে, এটা তারপরে 9 নাম্বার ক্লাসটা দেখো, তা তোমাদের বুঝতেও অনেক বেশি সুবিধা হবে। এছাড়া 9 নাম্বার ক্লাসটা দেখো, 8 নাম্বারটা দেখতে পারো, এটা কোনো ইস্যু নয়। তাহলে ঠিক আছে, মানব শরীর ব্লাড সার্কুলেটরি সিস্টেম, বাংলা যেটা বলে রক্ত সংবহন তন্ত্র, আমাদের 9 নাম্বার ক্লাস আমরা স্টার্ট করছি। যারা প্রতিদিন ক্লাস ফলো করো তারা তো ডাইরেক্ট ক্লাসে এই জায়গাটা স্কিপ করে গিয়ে যেখান থেকে ক্লাস স্টার্ট হচ্ছে সেখান থেকে দেখতে পারো। আর যারা নতুন তাদের জন্য কিছু কথা বলে দিই, যে এখানে এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেল তোমরা যারা দেখছো, এখানে ইউথ কম্পিটিশন টাইমস এই বুকসটা সলভ করানো হয়। ম্যাথের, সায়েন্সের এবং জিকেরও রিসেন্ট স্টার্ট করা হয়েছে, আর রিজনিং এর একটা ক্লাস হয়েছে। তো এখনো পর্যন্ত যারা দেখোনি তাদেরকে বলে দিই যে আমাদের ফিজিক্স কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে, ইউথ কম্পিটিশন টাইমস এই বুকসটা থেকেই করা হয়েছে। আর ম্যাথেরও অনেকগুলো চ্যাপ্টার করা হয়েছে। আজকে বায়োলজি 9 নাম্বার ক্লাস, এর আগেও 8টা ক্লাস করা হয়েছে। তো বায়োলজির জন্য প্রপার প্লেলিস্ট বানানো আছে, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্লেলিস্ট বানানো আছে, ম্যাথেরও প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্লেলিস্ট বানানো আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট দেখতে পারো, অথবা এই চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। আর মানব শরীর, হিউম্যান বডি তো অনেকগুলো পার্ট হয়, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এরকম অনেক পার্ট হয়। তো সেই রকমই ডাইজেস্টিভ সিস্টেম যেটা, সেটা আমাদের কিন্তু পুষ্টি নিয়ে যেটা আর কি, সেটা আমরা এর আগে কমপ্লিট করেছি। ঠিক আছে, 7 নম্বর 8 নম্বর ক্লাসে কমপ্লিট করেছি। 7 নম্বর 8 নম্বর ক্লাসে না, 6 নম্বর 7 নম্বর ক্লাসে কমপ্লিট করেছে। 8 নম্বরে তো ব্লাড আছে, 9 নম্বরে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, আর 10 নম্বরে এর থেকে যে এমসিকিউ গুলো হয় ইউথ কম্পিটিশন টাইমসে, সেগুলো আমরা কমপ্লিট করব। তো যারা এখনো ভিডিওগুলো দেখোনি আগে, তো প্লেলিস্টে গিয়ে তোমরা সেটা দেখতে পারো। আর একটা কথা, এটা হচ্ছে ইউথ কম্পিটিশন টাইমস, সরি ইউথ কম্পিটিশন নাই, এক্সাম গ্র্যাভিটির টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তোমরা এটার আমি ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে গিয়ে যুক্ত হতে পারো। এখানে কি হবে না, তোমরা পিডিএফটা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে, বাংলাতে যে ক্লাসটা হয়, ম্যাথের, সায়েন্সের, জিকে যা কিছু ক্লাস হয় বা প্রত্যেকটা ক্লাসের আপডেট, সবকিছু তোমরা এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম থেকে প্রত্যেকটা আপডেট তোমরা পেয়ে যাবে, বা পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে যুক্ত হতে পারো। আর এটা আমাদের ফেসবুক পেজ লিঙ্ক, এটারও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, এটার সঙ্গে যুক্ত হতে পারো। এটা এক্সাম গ্র্যাভিটির ফেসবুক পেজ লিঙ্ক। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট আমি একটাই রিকোয়েস্ট করবো যে কোনো রকম ভাবে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন হবে না। প্রত্যেকটা জিনিস আমরা ছবি দিয়ে বুঝবো, একদম ডিটেলসে বুঝবো। তো ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো আগে। দেখো, আমরা আজকে আমাদের ব্লাড সার্কুলারি সিস্টেম, রক্ত সংবহনের মেন হচ্ছে আমাদের হার্ট, বা আরো শিরা, ধমনী, জালক অনেক কিছু আছে, সবগুলো নিয়ে আমরা পড়বো। কিন্তু এটা বলার আগে না, তোমাদের কিছু বেসিক জিনিস বলে দিই। দেখো, দাঁড়াও, হ্যাঁ, দেখো, আমাদের মেনলি সংবহন তন্ত্র অনেক টাইপের হয়। জল সংবহন তন্ত্র হয়, তারপরে আহ, রক্ত সংবহন তন্ত্র হয়, লসিকা সংবহন তন্ত্র হয়, বিভিন্ন সংবহন তন্ত্র হয়। তার মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে রক্ত সংবহন তন্ত্র, এটা নিয়ে পড়বো। এটা মেনলি কোথায় দেখা যায়? এটা অমেরুদণ্ডী প্রাণীতেও দেখা যায়। অনেকে বলে যে অমেরুদণ্ডী প্রাণীতে নাকি রক্ত সংবহন তন্ত্র দেখা যায় না, কিন্তু এটা ভুল। অমেরুদণ্ডী প্রাণীতে দেখা যায়, যেমন কেঁচো। কেঁচো একটা অমেরুদণ্ড প্রাণী, কিন্তু ওর রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। ঠিক আছে, আর মেরুদণ্ডী প্রাণীতে তো দেখাই যায়।
প্রথম কথা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র জিনিসটা কি, কাকে বলে। আমি তোমাদের থিওরি পড়াচ্ছি, কিন্তু মানে আমি বিশাল মানে থিওরি যখন পরে পড়াবো হয়তো আরো ডিপে যাবো, কিন্তু এখন যেটা বলে দেবো যে ওর বাইরে কোনো কোশ্চেন যাবে না, এটুকু তোমাদের বলছি, তার ধৈর্য ধরে শুনবে, একদম ডিটেলস আলোচনা করবো। রক্ত সংবহনতন্ত্র জিনিসটা কি না, রক্ত সংবহনে অংশগ্রহণ করে যে সমস্ত অঙ্গগুলো, রক্ত সংবহনে অংশগ্রহণ করে যে সমস্ত অঙ্গগুলো, সেগুলোকে যখন এই এই অঙ্গগুলো একসঙ্গে মিলে একটা কি মানে তন্ত্র গঠন করে, এই অঙ্গগুলো মিলে একটা তন্ত্র গঠন করে, সেই তন্ত্রটাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। বোঝা গেল? তো রক্ত সংবহন তন্ত্র মেনলি দু টাইপের হয়, একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে? মুক্ত সংবহন তন্ত্রটা কি না, এখানে শুধুমাত্র মানে হৃৎপিণ্ড বা রক্তবাহ বলতে শিরা ধমনী, পরে পড়ছি শিরা ধমনী কি, তো শিরা ধমনী এগুলোর মধ্যে আবদ্ধ থাকবে না। ঠিক আছে? এগুলো কি হবে, এগুলো কিন্তু দেহ গহ্বর, যেটাকে আমরা আগে পড়েছিলাম না সিলম, দেহ গহ্বরে সম্পূর্ণ রকম উন্মুক্ত হয়ে যাবে, ডাইরেক্ট কলাকষের সম্পর্কে আসবে, ওগুলো কিন্তু মুক্ত সংবহন তন্ত্রের মধ্যে পড়ে। বোঝা গেল? মুক্ত সংবহন তন্ত্র কোনো রকম ভাবেই হৃৎপিণ্ড বা রক্ত বাহের মধ্যে আবদ্ধ থাকবে না, এটা দেহ গহ্বরের মধ্যে সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় থাকবে এবং কলাকষের সংস্পর্শে আসবে, সেটাই মুক্ত সংবহন তন্ত্র। এখানে প্রশ্ন আসে না যে মুক্ত সংবহন তন্ত্র কাকে বলে, কিন্তু এটা প্রশ্ন আসে যে মুক্ত সংবহন তন্ত্র কার কার দেখা যায়। নিচে চারটে অপশন দিয়ে দিল, দিয়ে বললো যে এর মধ্যে কার কার দেখা যায় মুক্ত সংবহন তন্ত্র। মনে রাখবে, মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় আরশোলার, ঠিক আছে, আর দেখা যায় সমস্ত রকম পতঙ্গ, সমস্ত পতঙ্গ, তারপরে চিংড়ি, এদের কিন্তু দেখা যায়, তারপরে শামুক, ঝিনুক। তোমরা আমার সঙ্গে অবশ্যই নোট করে নেবে, কারণ একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেই প্রত্যেকটা পয়েন্টকে লেখানো হবে। ঠিক আছে? ঝিনুক শামুক বলতে কম্বোজ শ্রেণীর প্রাণী, চিংড়ি বলতে সন্ধিপদ শ্রেণীর প্রাণী, এদের কিন্তু মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। ওই জন্য আমি আগেই বলে দিলাম যে মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের এক্সাম্পল গুলো মনে রাখা কিন্তু খুব প্রবলেম হবে, সেই জন্য জিনিসটা কি আগে জানতে হবে, হয়তো আসবে না মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে, জিনিসটা যদি না জানো এক্সাম্পল জেনে কি হবে। এবার আসছি বদ্ধ সংবহন তন্ত্র। দেখো, বদ্ধ সংবহন তন্ত্র হচ্ছে এর ঠিক উল্টো মুক্তের। মুক্ত যেমন হৃৎপিণ্ড বা রক্ত বাহের মধ্যে আবদ্ধ থাকে না, ডাইরেক্ট কোলাকোষের সংস্পর্শে চলে আসে বা দেহ গহ্বরে আসে, এটা কিন্তু সেটা নয়। এ কিন্তু হৃৎপিণ্ড আর রক্ত বাহের মধ্যে আবদ্ধ থাকবে। আমি বারবার বলছি, রক্ত বাহ বলতে শিরা ধমনী জালক এগুলোর ব্যাপারে বলছি। এগুলোর মধ্যে আমাদের কখনোই কখনোই কি হবে না, না দেহ গহ্বরের সঙ্গে দেহ গহ্বরে ডাইরেক্ট উন্মুক্ত হবে না, বা কলাকোষ যে আমাদের শরীরে আছে সেগুলো সংস্পর্শে আসবে না, এগুলো সবসময় কিছু না কিছু বাহের মধ্যে দিয়ে যাবে, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যাবে। বোঝা গেল? এবার যদি তোমাকে বলে, মানে বোঝানোর জন্য বলছি, যে বদ্ধ সংবহন তন্ত্র এর উপাদানগুলো কি কি। বদ্ধ সংবহন তন্ত্রের উপাদানগুলো হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্রের উপাদান। আর কি হতে পারে, আর হতে পারে বিভিন্ন রকম রক্তবাহ। রক্তবাহ বলতে কি কি পড়ছে, রক্তবাহের মধ্যে শিরা পড়ছে, ধমনী পড়ছে, জালক পড়ছে, এই জিনিসগুলো কিন্তু রক্তবাহের মধ্যে পড়ছে। আর 3 নাম্বার আসছে বদ্ধ সংবহন তন্ত্রতে, মানে রক্তটাও কিন্তু পড়বে, রক্তই তো ফ্লো হচ্ছে, রক্তও কিন্তু পড়বে। এই 3 ধরনের জিনিস নিয়ে কিন্তু আমাদের বদ্ধ সংবহন তন্ত্র তৈরি হয়। তাহলে বোঝা গেল যে মানুষ কার মধ্যে পড়ে, মুক্ত না বদ্ধ? অবশ্যই কিন্তু বদ্ধ সংবহন তন্ত্র। মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কেঁচো, এরা কিন্তু প্রত্যেকে বদ্ধ সংবহন তন্ত্রের মধ্যে পড়ে। এবার আমরা এই বদ্ধ সংবহন তন্ত্রের বিভিন্ন পার্ট পড়বো, হৃৎপিণ্ড, রক্তবাহ, রক্তটা তো আগেই পড়েছি, এই দুটো পার্ট আমরা আজকে পড়বো। দেখো, হৃৎপিণ্ডে কোথা থেকে রক্ত যায়, কোথা থেকে বেরোয়, কোথায় দ্বিপত্র কপাটিকা থাকে, কোথায় ত্রিপত্র কপাটিকা থাকে, তাদের ইংলিশ নাম কি, অ্যাওর্টা কি, মহাধমনীর ডিটেলসে পড়বো আজকে, তো দেখতে থাকো আগে। সবার প্রথমে আমাদের জানতে হবে যে হৃৎপিণ্ড জিনিসটা কি। দেখো, হৃৎপিণ্ডটা অ্যাকচুয়ালি একটা পাম্পিং মেশিন বলতে পারো। আমি ডাইরেক্ট না হৃৎপিণ্ডতেই যাচ্ছি, হৃৎপিণ্ড নিয়ে পড়বো যখন, তোমাদের যখন ছবিটা দেখে বোঝাবো, সেই ছবিটাতেই আমি যাচ্ছি। এই ছবিটা দেখলে তোমাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না, আমি ডিটেলসে বলছি। দেখো, হৃৎপিণ্ড কিন্তু অ্যাকচুয়ালি একটা পাম্পিং মেশিন ছাড়া আর কিচ্ছু নয়। ঠিক আছে? এটা, এর মধ্যে কোনো হাড্ডি থাকে না, কোনো হাড়, কোনো বোন থাকে না, এটা শুধুমাত্র একটা পেশি। ঠিক আছে? এটা একটা পাম্প যন্ত্র, একটা পাম্প যন্ত্র, পেশিবহুল একটা পাম্প যন্ত্র, যেটা কন্টিনিউ নির্দিষ্ট ছন্দে স্পন্দিত হয়ে সারা দেহে রক্তকে সঞ্চালন করছে।
এর কাজ কি? নির্দিষ্ট ছন্দে মানে নির্দিষ্ট ছন্দে কি হয়, স্পন্দিত হয়, কন্টিনিউ একটা সাউন্ড হয় না, লাভ ডাব যে সাউন্ড হচ্ছে, সিস্টোল ডায়াস্টোল আমি কি তাও পরে বলছি, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি এখন বেসিক। নির্দিষ্ট স্পন্দে ছন্দিত হয়ে পুরো শরীরে রক্তটাকে সঞ্চালন করা হচ্ছে এই হৃৎপিণ্ডের কাজ। তাহলে আশা করি হৃৎপিণ্ডের যে মেন কাজ সেটা বোঝা গেল, যে আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে রক্ত সঞ্চালন করা। এবার কথা হচ্ছে, এই যে হৃৎপিণ্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই হৃৎপিণ্ডটা থাকে কোথায়, এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে আমাদের যে দুটো ফুসফুস আছে, আমাদের শরীরে যে দুটো ফুসফুস থাকে বক্ষ গহ্বরে, তার ঠিক মাঝখানে। কোথায়? তার ঠিক মাঝখানে। দেখো এই হৃৎপিণ্ডের অবস্থানটা আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে। যদি বলে যে কোন স্থানে, দেখো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের বুকের মাঝে একটা স্টারনাম বলে একটা হাড় থাকে, ঠিক আছে? তোমার যখন আমি স্কেলেটাল সিস্টেম পড়াবো তখন পড়াবো, STERNUM। স্টারনাম মানে মিডলে একটা হাড় থাকে, তার ঠিক পিছনেই থাকে এটা, ঠিক আছে? আমি বেশি যাচ্ছি না যে সিক্স রিব বা সেকেন্ড রিব কিসের মধ্যে আমি যাচ্ছি না, জাস্ট এর এর পিছনে থাকে। যে যে স্থানটাতে থাকে সেই স্থানটার নাম আমি তোমাদের লিখে দিচ্ছি, সেটা হচ্ছে মিডিয়াস্টিনাম। মিডিয়াস্টিনাম মিডিয়াস্টিনাম নামক স্থানে থাকে হৃৎপিণ্ড আমাদের শরীরে। কোথায় বললাম আরেকবার বলে দিচ্ছি, বক্ষ গহ্বরে ফুসফুস দুটোর ঠিক মাঝখানে মিডিয়াস্টিনাম নামক স্থানে, ঠিক আছে? বাস এইটুকু মনে রাখো, স্টারনাম ফারনাম মনে রাখতে হবে না, আমি যখন যখন স্কেলেটাল সিস্টেম পড়াবো তখন স্টারনাম ব্যাপারটা আমি বলে দেবো। মনে রাখবে অনেক সময় প্রশ্ন আসে যে হৃৎপিণ্ড কোন দিকে ঝুঁকে থাকে, ডান দিকে না বাঁ দিকে? সবসময় মনে রাখবে হৃৎপিণ্ড আমাদের বক্ষ গহ্বরে বাম দিকে হেলে থাকে সবসময়। কোন দিকে হেলে থাকে? বাম দিকে হেলে থাকে। যদি বলে যে এর শেপ কিরকম হয়, এর আকার কিরকম হয়, মনে রাখবে আমাদের হাত যদি বন্ধ করি না, বদ্ধ মুষ্টির মতো, ঠিক আছে? ক্লোজড ফিস্ট সাইজ, আমি ইংলিশটা লিখে দিচ্ছি, CLOSED, ক্লোজড ফিস্ট সাইজ। অ্যাকচুয়ালি আমাদের হাতটা যদি বন্ধ করি, একটা যদি মুঠির মতন করি, মুঠি, একটা হাত যদি বন্ধ করি, যে বদ্ধ মুষ্টির মতন সাইজের। ওকে, আরেকটা প্রশ্ন আছে যে এর হার্টের ওয়েট কত, হার্টের ওয়েট কিরকম হয়? এগুলো তোমরা খাতার মধ্যে নোট ডাউন করো, আমি তোমাদের একটু ঘিজি করে লিখে দিচ্ছি এখানে, কিন্তু তোমরা বুঝতে পারছো আশা করি। এর ওয়েট হয় 280 গ্রাম থেকে 330 গ্রাম, 280 গ্রাম থেকে 330 গ্রাম। মনে রাখবে ফিমেলদের কিন্তু যে হার্টের যে ওয়েট সেটা একটু কম হয়, মোটামুটি অ্যাভারেজ 300 গ্রামের মতন কিন্তু হয়, ফিমেলদের 300 গ্রামের মতো হয়। এবার আমরা হার্টের এক একটা পার্টকে বুঝে নেবো, আমি হার্টের ছবিটাতে আবার ফিরে যাচ্ছি, এক একটা পার্ট আমরা এবার বুঝবো। দেখো এগুলো ইংলিশে লেখা আছে, তোমরা কিন্তু ভয় পাবে না, আমি প্রত্যেকটা বাংলা মানে তোমাদের বলে দেবো, কোনো সমস্যা নেই। দেখো এই যে পার্টটা দেওয়া আছে আমি প্রথম থেকে বলছি, দেখো এটা আছে রাইট অট্রিয়াম, রাইট আট্রিয়াম। আট্রিয়াম কথাটার মানে হচ্ছে অলিন্দ, আর কিছু না, আট্রিয়াম কথাটার মানে হচ্ছে অলিন্দ। আমি এটা বাংলা এই সাইডে লিখে দিচ্ছি, ডান অলিন্দ। প্রত্যেকটা পার্ট দেখো, এটা হচ্ছে ডান অলিন্দ। কোন পার্টটা? এই পার্টটা, এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ। এই পুরোটা, এইদিকে যে পুরো পার্টটা রয়েছে এই পুরোটাই ডান অলিন্দ, মানে এই যে এই পুরো পার্টটাই বলতে পারো ডান অলিন্দ, ঠিক আছে? এই পুরো পার্টটা, আচ্ছা আমি এরকম ভাবে বোঝাতে গেলে আমি হাইলাইট করে দিই, তোমাদের আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। এক মিনিট, দেখো এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে ডান অলিন্দ, রাইট আর্টিয়াম কথাটা মানে হচ্ছে ডান অলিন্দ। এর সাথে কি যুক্ত থাকে? এর সাথে যুক্ত থাকে ঊর্ধ্ব মহাসেরা। এই যে সুপিরিয়র ভেনা কভা আছে না, এই যে সুপিরিয়র ভেনা কভা, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, সুপিরিয়র ভেনা কভা, এর কি কাজ আমি পরে বলছি, এটাকে বাংলায় লিখে দিচ্ছি। সুপিরিয়র ভেনা কভার বাংলা হচ্ছে কি? ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। এর সাথে আরেকটা জিনিস যুক্ত থাকে এই ডান অলিন্দের সাথে, সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কভা। এটা মনে রাখবে, নিম্ন মহাশিরা। কাজ আমি বলছি, নিম্ন মহাশিরা। আগে পার্টগুলো আমরা জেনে নেব, ঠিক আছে? এবার আমি একটা জিনিস হাইলাইট করে তোমাদের বোঝাচ্ছি। দেখো এই যে পার্টটা আছে না, এই পার্টটা, এই যে পার্টটা আমি হাইলাইট করছি, এই পার্টটা হচ্ছে কি আছে? রাইট ভেন্ট্রিকাল। মনে রাখবে রাইট ভেন্ট্রিকাল, এটা আমি এইখানে বাংলা লিখে দিচ্ছি, এটা মনে রাখবে ডান নিলয়, ডান
নিলয়। ঠিক আছে, আগে পার্টগুলো দেখবো তারপরে কাজগুলো দেখবো। হলো, এবার দেখো আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা। এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে লেফট ভেন্ট্রিক্যাল। এই পার্টটা হালকা বেরিয়ে গেল সাইডে, বুঝে নাও তোমরা। লেফট ভেন্ট্রিক্যাল, লেফট ভেন্ট্রিক্যাল কথাটার মানে হচ্ছে বাম নিলয়। এটা কি বাম, সরি, এটা হচ্ছে বাম নিলয়। আর এই যে এই পার্টটা আছে, এই পার্টটা আমি এটা অন্য কালার দিয়ে হাইলাইট করছি, না এটা নেওয়া যাবে না। দেখো এই যে পার্টটা আছে, লেফট আর্টিয়াম লেখা আছে। কি লেখা আছে? লেফট আর্টিয়াম। এই পার্টটা হচ্ছে বাম অলিন্দ। এই পার্টটা কি? বাম অলিন্দ। তাহলে এইটুকু ক্লিয়ার যে আমাদের ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয় কোথায় অবস্থিত। তোমাদের বোঝার জন্য আমি একটা জিনিস বলে রাখি, নিলয়, এই যে প্রথম কথা দেখতে পাচ্ছ নি, মানে সবসময় মনে রাখবে নিচে অবস্থিত। দেখতে পাচ্ছ এটা এর নিচে অবস্থিত, এটাও এর নিচে অবস্থিত। তার মানে নিলয় যে কথাটা নি দিয়ে যে শুরু হচ্ছে, এটা কিন্তু সবসময় নিচে অবস্থিত হবে। অলিন্দ মানে ওপরে। বাস এইভাবে মনে রাখতে পারো। ইংলিশ টার্মগুলো কিন্তু তোমরা মাঝে মধ্যে মনে রাখবে, যে বা অলিন্দোর ইংলিশ হচ্ছে আট্রিয়াম, আর নিলয়ের হচ্ছে ভেন্ট্রিক্যাল। এরকম করে তোমরা খাতার মধ্যে দুটো নামে আমি বলবো লিখে রাখো, যে ভেন্ট্রিক্যাল আর নিলয়, অলিন্দ আর আট্রিয়াম, দুটো নামই তোমরা লিখে রাখো। এবার আশা করি তোমাদের অলিন্দ নিলয় নিয়ে কোনো টেনশন নেই। তো আমি কালারগুলো মুছে দিচ্ছি, তারপর তোমাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। দেখো দেখো আমি আগেই বলেছি যে আমাদের শরীরে যে গ্লুকোজটা উৎপন্ন হয় সেটা অক্সিজেনের প্রয়োজন হয়, কারণ অক্সিডাইজেশনের জন্য, মানে পাতি কথা জ্বলার জন্য। যদি না সেটা জলে বা অক্সিডাইজেশন না হয় তাহলে কিন্তু এনার্জি উৎপন্ন হবে না। এনার্জি উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কি উৎপন্ন হয় না? কার্বন ডাইঅক্সাইড। এবার সেই কার্বন ডাইঅক্সাইডটা যে প্রতিটা কোষে উৎপন্ন হচ্ছে, সেটা রক্তে আমরা পড়েছি যে রক্তের মাধ্যমে সেটা বয়ে নিয়ে যায়, এবং বয়ে নিয়ে গিয়ে কোথায় যায়? রক্তটা তো ফ্লো হয়ে যায়, ফ্লো হয়ে কোথায় যায় না? এই হৃৎপিণ্ডে যায়। হৃৎপিণ্ডের যে বিভিন্ন পার্ট, দেখো এই যে আমি নিচে লিখেছি না, ইনফেরিয়ার ভেনাকোভা। ইনফেরিয়ার ভেনাকোভা হচ্ছে নিচের পার্টগুলো থেকে, মানে আমাদের হৃৎপিণ্ডের নিচের যে পার্টগুলো থেকে সমস্ত রক্তটা, CO2 পূর্ণ রক্তটা এই ইনফেরিয়ার ভেনাকোভা থেকে যায়। আর আমাদের হৃৎপিণ্ডের উপরের যে পার্টগুলো, সেগুলো থেকে CO2 পূর্ণ রক্ত, বারবার বলছি, এই যে ব্লু কালারে যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সব CO2 পূর্ণ রক্ত। তো এই উপরের যে আমাদের হৃৎপিণ্ডের উপরে যে আমাদের পার্টগুলো আছে বডির, সেগুলো থেকে CO2 পূর্ণ রক্ত এই সুপিরিয়র ভেনাকোভা এটা থেকে আসে। কোথায় আসে? সবকিছু আমি বললাম, যে রাইট আর্টিয়াম, যেটাকে বলা হয় ডান অলিন্দে চলে আসে। তো এই দুটো শিরা, নিম্ন মহাশিরা আর ঊর্ধ্ব মহাশিরা, এই দুটো ডান অলিন্দের সঙ্গে যুক্ত। কারণ এখান থেকে কি যায়? সম্পূর্ণ CO2 পূর্ণ রক্তটা এখানে কোথায় চলে আসে না? রাইট আর্টিয়ামে চলে আসে, ডান অলিন্দে চলে আসে। এবার এই ডান অলিন্দ থেকে কোথায় চলে আসে না? এখান থেকে রক্তটা চলে আসে রাইট ভেন্ট্রিক্যালে চলে আসে, যেটাকে আমরা বলছি ডান নিলয়। এবারে এখানে এর মাঝে একটা কপাটিকা থাকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এখানে একটা কপাটিকা থাকে। এই কপাটিকাটার কাজ, এই কপাটিকাটা কি কপাটিকা না? ত্রিপত্র কপাটিকা। এই যে কপাটিকা থাকে, এটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে, আমার লেখা না বুঝতে পারলে তোমরা খাতায় নোট করো। আমি এর ইংলিশ নামটাও বলে দিচ্ছি, কারণ ইংলিশটা জানা খুব বেশি প্রয়োজন। ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড ভালভ বলতে পারো, বা ট্রাইকাসপিড। ঠিক আছে, ট্রাইকাসপিড, ত্রিপত্র কপাটিকা, ট্রাইকাসপিড ভালভ, যেটা বারবার বলছি ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে থাকে। এর কাজটা কি হয় না? ডান অলিন্দ থেকে যখন ডান নিলয়ের দিকে ব্লাডটা যখন যায় না, তখন সেটার মধ্যে CO2 পূর্ণ থাকে। ওটা যাতে কোনোভাবে ব্যাক না করে আবার ডান অলিন্দে চলে আসতে পারে, সেজন্য যখনই দেখো, যখনই এই ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এই ব্লাডটা যায়, তখন এই কপাটিকাটা খুলে আবার ঠাকাস করে বন্ধ হয়ে যায় এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটায় বন্ধ হয়ে যায়। তখন কি হয়? এই রক্তটা আর পিছন দিকে ফিরে যেতে পারে না। তখন কোথায় থাকে না? ডান নিলয়ের মধ্যে রক্তটা থেকে যায়। বোঝা গেল ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে, ত্রিপত্র কপাটিকার কাজ কি। এবার এই ডান নিলয় থেকে ডান নিলয় থেকে একটা শিরা যুক্ত থাকে। এই যে শিরা দেখতে পাচ্ছ, এই যে শিরাটা যুক্ত আছে,
এই যে রক্তটা যাচ্ছে এখান থেকে, এই শিরাটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি, যেটাকে বলা হয়, আমি এইখানে লিখে দিচ্ছি নামটা, ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা নয়, ফুসফুসীয় ধমনী। একটা জিনিস তোমাদের বলি শোনো, যখন আমাদের শরীরে শুদ্ধ রক্ত নিয়ে যায়, শুদ্ধ রক্ত বলতে ওটু যুক্ত রক্ত যেটার মধ্যে অক্সিজেন মিশে থাকে, সেইটা সবসময় শিরা দিয়ে ধমনী দিয়ে যায়। বারবার বলছি, ওটু যুক্ত রক্ত যেটা শুদ্ধ রক্ত, সেটা সবসময় কোথা থেকে যায় না ধমনী দিয়ে পাস হয়। আর যেটা আমাদের শরীরের বিশুদ্ধ রক্ত নয়, যেটা যেটার মধ্যে CO2 কার্বন ডাইঅক্সাইড মিশে থাকে, সেটা সবসময় শিরা দিয়ে যায়। কিন্তু যদি তার আগে ফুসফুসীয় কথাটা লেগে যায়, জানবে তার উল্টো কাজ করে। শুধু ধমনী ওটু যুক্ত রক্ত পরিবহন করে, যেটার মধ্যে অক্সিজেন থাকে, শুধুমাত্র ধমনী। কিন্তু যখনই ফুসফুসীয় ধমনী বলবে, তখন জানবে সেটার মধ্যে CO2 যুক্ত রক্ত আছে, ওটু থাকে না। ভালো করে বলছি, আবার বলছি, ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। শুধু যখন তোমাদেরকে বলবে যে ধমনী, তখন মনে রাখবে যে সেটার মধ্যে শুধু কি থাকে, ওটু যুক্ত রক্ত থাকে, অক্সিজেন যুক্ত রক্ত, শুদ্ধ বিশুদ্ধ রক্ত একদম, ঠিক আছে। আর যখনই ধমনীর আগে ফুসফুসীয় কথাটা লেগে যাবে, তখন তার আগে মনে রাখবে ফুসফুসীয় যদি কথাটা লেগে যায়, তখন সেটা উল্টো হয়ে যায়, মানে তখন সেটা শুদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে না, সেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। যেমন ফুসফুসীয় ধমনী কি করে, এই রাইট ভেন্ট্রিক্যাল ডান নিলয়ে আমাদের কি রক্ত আছে না CO2 পূর্ণ রক্ত আছে। সেটা কোথা থেকে এসেছে না ডান অলিন্দ থেকে, ঠিক আছে। এই ডান নিলয়ে CO2 যুক্ত রক্ত আছে। এটা এটা তখন কি হয়, এটা এই পালমোনারি আর্টারি, যেটাকে বলা হয় পালমোনারি আর্টারি, বাংলায় বলে ফুসফুসীয় ধমনী, এটার মাধ্যমে চলে যায় কোথায়, এটার মাধ্যমে চলে যায় ফুসফুসে। কারণ ফুসফুসেই কিন্তু আমাদের লাংসে কি হয়, আমাদের ফুসফুসে কি হয়, ওখান থেকে কিন্তু অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডটা আদান প্রদান হয়। কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায় আর অক্সিজেনটা আমাদের শরীরে চলে আসে। আমরা রেসপিরেটরি সিস্টেমে আমরা ফুসফুসটা নিয়ে ডিটেলস আলোচনা করবো, এখন হার্টটা নিয়ে আলোচনা করবো। তো পালমোনারি আর্টারি থেকে কি হয়ে গেল, ফুসফুসটা আমাদেরকে ডাইরেক্ট লাংসে চলে গেল। এবার এই যে পার্টটা দেখো, এই পার্টটা, এই পার্টটা, এটা কি পার্ট, এটা হচ্ছে বাম অলিন্দ। এই পার্টটা হচ্ছে বাম অলিন্দ। এই পার্টটাতে কি হয়, এই বাম অলিন্দের সঙ্গে মনে রাখবে চারটে ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। ফুসফুসীয় ধমনী বলিনি কিন্তু, আমি বললাম ফুসফুসীয় শিরা। এই যে পালমোনারি ভেন কথাটা লেখা আছে না, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। এটা কটা যুক্ত থাকে না চারটে যুক্ত থাকে। চারটে কিভাবে যুক্ত থাকে না প্রত্যেকটা লাংসের জন্য দুটো করে, প্রত্যেকটা ফুসফুসের জন্য দুটো করে, এটাকে বলা হয় পালমোনারি ভেন। আমি এইমাত্র বললাম যে শিরা যখনই কথাটা শুনবে, শিরা কথাটা যখনই শুনবে জানবে CO2 যুক্ত রক্ত ওর মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু তার আগে যখনই ফুসফুসীয় কথাটা লেগে যাবে, তখনই জানবে যে সেটা কিন্তু CO2 যুক্ত রক্ত নয়, সেটা কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, মানে সেটা শুদ্ধ রক্ত। এই যে পালমোনারি আর্টারি থেকে মানে ফুসফুসীয় ধমনী থেকে আমাদের লাংসে রক্তটা গেল, ফুসফুসে রক্তটা গেল, সেখান থেকে অক্সিজেন যুক্ত হয়ে এই ফুসফুসীয় শিরার মাধ্যমে পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় চলে আসে, লেফট আর্টিয়ামে চলে আসে। লেফট আর্টিয়াম যেটাকে বলা হয় কি বাম অলিন্দ, কোথায় চলে আসে না বাম অলিন্দে চলে আসে, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো বাম অলিন্দ আর এই যে নিচে কি আছে বাম নিলয়, এখান থেকে রক্তটা কোথায় প্রবেশ করছে না বাম নিলয়ে প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে, লেফট ভেন্ট্রিক্যাল, বাম নিলয়ে প্রবেশ করছে। কিন্তু এর মাঝে একটা কপাটিকা থাকে। এই কপাটিকাকে আমরা অনেক সময় মাইট্রাল ভালভ বলি, এছাড়া বলি কি দ্বিপত্র কপাটিকা। কি বলি, দ্বিপত্র কপাটিকা, যেটা ইংলিশে কি বলা হয়, বাইকাসপিড। বাইকাসপিড, এটা কিন্তু মাইট্রাল ভালভও অনেক সময় বলা হয়, তাই ঘাবড়ে যেও না। মাইট্রাল ভালভ বা দ্বিপত্র কপাটিকা, এটার কাজ কি, যখনই এখান থেকে প্রেসারে রক্তটা আসবে না, মানে জাস্ট পালমোনারি ভেন ফুসফুসীয় শিরা থেকে লেফট আর্টিয়ামে রক্তটা এলো, রক্তটা এসে প্রেসারে এটাকে ধাপ করে খুলবে, এই কপাটিটাকে দ্বিপত্র কপাটিকা চলে এলো কোথায় না বাম নিলয়ে। এই রক্তটা যাতে ফের ফিরে এদিকে না যেতে পারে, সেই জন্য ওই কপাটিকাটা বন্ধ হয়ে যায়, মাইট্রাল ভালভটা বা দ্বিপত্র কপাটিকা বাইকাসপিড এটা বন্ধ হয়ে যায়। এবার এখানে যখন রক্তটা আমার চলে এলো, জানবে যে এটা অক্সিজেন পূর্ণ রক্ত বা শুদ্ধ রক্ত কোথায়
না লেফট ভেন্ট্রিকেলে যে রক্তটা এলো বা বাম নিলয়ে, এটা কিন্তু অক্সিজেন পূর্ণ রক্ত বা শুদ্ধ রক্ত। এবার দেখো কালারটা চেঞ্জ না করলে বুঝতে পারো জায়গাটা। এই কালারটা নিচ্ছে, দেখো এবার এই বাম নিলয়ে, এই যে বাম নিলয়ে রক্তটা আসার পরে এই দেখতে পাচ্ছ এখান থেকে রক্তটা পাস করছে, এখান দিয়ে রক্তটা পাস করছে, এখান দিয়ে রক্তটা পাস করছে। এই যে রক্তটা পাস করছে এটা কিন্তু বারবার বলছি অক্সিজেন পূর্ণ রক্ত। এটা যেটা দিয়ে পাস করে তার নাম হচ্ছে অ্যাওর্টা। এটাকে বাংলায় বলা হয় মহাধমনী। কি বলা হয় এটা? এটাকে বলা হয় মহাধমনী। এটা দিয়ে কি হয়ে যায় না পুরো শরীরে অক্সিজেন পূর্ণ রক্তটা ছড়িয়ে পড়ে, পুরো শরীরে অক্সিজেন পূর্ণ রক্তটা ছড়িয়ে পড়ে। এখান থেকে যে রক্তটা ছড়ায় সেটা কিন্তু ধমনীর মাধ্যমে ছড়ায়। বারবার বলছি ধমনীর মাধ্যমে শুদ্ধ রক্ত ছড়ায়, O2 যুক্ত রক্ত ছড়ায় আমাদের পুরো শরীরে। শুধুমাত্র হার্টের কাছে যে ফুসফুসীয় ধমনী আছে সেটা উল্টো কাজ করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের এই যে হৃৎপিণ্ডের ভেতরে যে প্রত্যেকটা পার্ট সেটা আমরা বুঝে গেলাম যে ঊর্ধ্ব মহাশিরা ডান অলিন্দ, ত্রিপত্র কপাটিকা ডান নিলয়, নিম্ন মহাশিরা, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা বাম অলিন্দ, দ্বিপত্র কপাটিকা বাম নিলয় আর মহাধমনী, এদের কাজ কি? ঠিক আছে, আমি আরেকবার পুরো ব্যাপারটাকে এই ভেতরটা মুছে দিচ্ছি, যে পুরো ব্যাপারটাকে তোমাদের আরেকবার আমি বলে দিচ্ছি, শর্টে বলে দিচ্ছি একটা এতে, তোমরা শুনে নাও। যারা এখনো পর্যন্ত বোঝোনি একবার শুনে নাও। দেখো প্রথমে বললাম যে এই যে রাইট আর্টিয়াম, যেটাকে বাংলায় বলা হয় ডান অলিন্দ, এখানে রক্ত আসে কোথা থেকে না ঊর্ধ্ব মহাশিরা থেকে। আর নিম্ন মহাশিরা এই যে ইনফেরিয়ার ভেনা কাভা। ঊর্ধ্ব মহাশিরা বলতে আমাদের শরীরের যে ওপরের পার্টগুলো আছে সেগুলো থেকে রক্ত আসে, আর আমাদের নিচের যে পার্টগুলো আছে সেগুলো থেকে এই নিম্ন মহাশিরা থেকে রক্ত চলে আসে কোথায় না রাইট আর্টিয়ামে আসছে। এখানে কি আসছে রক্ত না CO2 যুক্ত রক্ত, বিশুদ্ধ রক্ত সেটা নয় মোটেও। ঠিক আছে, এখান থেকে এই এখান থেকে ব্লাডটা যাওয়ার পর এখানে যে কপাটিকাটা আছে এই কপারটা জাস্ট খুলে যায়, দরজা খুলে গেল, এখানে প্রবেশ করে গেল রক্তটা কোথায় রাইট ভেন্ট্রিকল, যেটাকে বলা হয় ডান নিলয়। এর মাঝে যে কপাটিকা থাকে সেই কপাটিকাটার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা, ইংলিশে যেটাকে বলা হয় ট্রাইকাসপিড। এখান থেকে যুক্ত থাকে এই যেটা যাচ্ছে ব্লাডটা, এটা কোথায় যাচ্ছে এটার নাম কি? এটা হচ্ছে পালমোনারি আর্টারি, ফুসফুসীয় ধমনী। ঠিক আছে, আমি আর রিপিট করছি না যে ফুসফুসীয় ধমনী মানে ধমনী ঠিক উল্টো, কারণ তার আগে ফুসফুসিও লেগে গেছে যেটাকে ইংলিশে বলা হয় পালমোনারি আর্টারি। এটার কাজ কি না CO2 যুক্ত রক্তটাকে জাস্ট লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে পৌঁছে দেওয়া। এবার ওটার মধ্যে অক্সিজেন মিশে গেল ফুসফুসে গিয়ে, এবারে ফিরে চলে এলো এই পালমোনারি ভেন বা যেটাকে বলা হয় ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় চলে এলো লেফট আর্টিয়ামে চলে এলো। লেফট আর্টিয়াম মানে হচ্ছে বাম অলিন্দে চলে এলো, বাম অলিন্দ। এবার এখান থেকে ডাইরেক্ট এইখানে একটা ভালভ লাগানো থাকে, এই ভালভটার নাম হচ্ছে মাইটার ভালভ, যেটাকে বলা হয় দ্বিপত্র কপাটিকা বা ইংলিশে বলা হয় বাইকাসপিড। এটা খুলে গিয়ে জাস্ট এখানে রক্তটা প্রবেশ করলো, তো দরজাটা বন্ধ হয়ে গেল। কোথায় চলে এলো লেফট ভেন্ট্রিকেল, আমি বলেছি নিলয়, নি মানে হচ্ছে নিচে, মানে বাম নিলয়ে চলে এলো। এখানে কি রক্ত আছে না O2 যুক্ত রক্ত। এবার এখানে আছে কি, এখানে আছে অ্যাওর্টা মহাধমনী, এখান থেকে রক্তটা পাস হয়ে গেল, পাস হয়ে গিয়ে আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে গেল। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা আমি যেরকম বললাম সেরকম ভাবে খাতায় নিজেদের মতো করে গুছিয়ে লিখে দেখতে পারো। আশা করি এর বাইরে তোমাদের লেভেলে কোনো প্রশ্ন যাবে না। ঠিক আছে, তো এই পার্টগুলো আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে অবশ্যই বলবে। এরপর দেখো এখানে শেষ হয়নি, আমি তোমাদের আরো ভালো করে বোঝার জন্য আরো কিছু ছবি নিয়ে এসেছি। দেখো দেখো এই ছবিটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো আশা করি যে এইটা হচ্ছে আমাদের লাংস, এই যে এই পার্টটা, এই যে এই পার্টটা, এটা হচ্ছে আমাদের লাংস। এই রেড কালার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শুদ্ধ রক্ত। আমি তোমাদের বললাম না যে এখান থেকে লাংসের মাধ্যমে পালমোনারি ভেন, এটা কিন্তু আমি কি বললাম ফুসফুসীয় শিরা, এটার মাধ্যমে রক্তটা চলে এলো কোথায় চলে এলো না আমাদের হার্টের মধ্যে। হার্টের কোন পার্টে এসছে না অলিন্দে এসছে, কোন অলিন্দে না বাম অলিন্দে চলে এসছে। বাম অলিন্দ থেকে কোথায় চলে এলো বাম নিলয়ে। এবার বাম নিলয়ে কি আছে অ্যাওর্টা আছে, এই অ্যাওর্টার মাধ্যমে দেখো রক্তটা ছড়িয়ে যাচ্ছে। রক্তটা এই কালারটা চেঞ্জ করলে এখানে বুঝতে পারবে, এই রক্তটা এর মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। এবার এখানে ভালো করে নোটিস করো, এখান থেকে রক্তটা এসছে, এসে কোথায় গেল এই একটা বডি পার্টে গেল, এই একটা বডি পার্টে গেল, এই যে বডি পার্টে গেল তার নাম হচ্ছে, এই যে বডি পার্টটা এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে যকৃৎ,
এটা হচ্ছে যকৃৎ। এবারে এরপরে আবার দেখো এখান থেকে এসে পরে এখানে চলে গেল, এটা কোথায় এসছে? এটা এসেছে স্টমাক বা ইন্টেস্টাইনে, সরি, এই রক্তটা কোথায় এসছে বললাম? এটা এসছে স্টমাক বা ইন্টেস্টাইনে, মানে হচ্ছে স্টমাক মানে পাকস্থলী, ইন্টেস্টাইন মানে হচ্ছে ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত, লার্জ মানে বৃহদান্ত, যাই হোক। তো এখান থেকে কোথায় চলে এলো? এখানে এলো। এবার এখান থেকে দেখো এখানেও রক্তটা এলো 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 এসে পরে এইখানে দেখো চলে এসছে, এটা এসছে রেনাল আর্টারি। রেনাল আর্টারির মাধ্যমে মানে যেখানে যেটা রেনাল আর্টারি মানে কি আমাদের রেচন তন্ত্র, রেচনের যে জায়গাগুলো সেগুলোতে চলে এসছে, যেমন কিডনি, কিডনি আছে আমাদের, দেখো কিডনি এখানে মার্কিং করে দিয়েছে কিডনিতে, ঠিক আছে। তারপরে লোয়ার বডিতে দেখো এখানে যখন লিভারে আসছে, আমরা লিভারের কথাটার সঙ্গে বারবার বলেছি যে হেপাটিক কথাটা যুক্ত আছে। আমরা যখন লিভারের নিয়ে পড়াশোনা বা যকৃৎ নিয়ে যে পড়াশোনা স্টাডি করা বলেছিলাম না, হেপাটোলজি, হেপাটিক কথাটা যুক্ত করা আছে। তো দেখো এই হেপাটিক আর্টারি, বারবার বলছি আর্টারি কথাটার মানে হচ্ছে ধমনী, ধমনীর মাধ্যমেই আমাদের দেহের শুদ্ধ রক্ত, ওটুযুক্ত রক্তটা ছড়িয়ে পড়ে। তোমরা কিন্তু এখানে ভুল করো না, আমি এখানে ইরেজ করে দিচ্ছি। রেড কালারের যে লেখাটা আছে, এক মিনিট আমি মুছে দিচ্ছি, এগুলো রেড কালারের যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই রেড কালারের গুলো কিন্তু হচ্ছে তোমার কি, রেড কালারের গুলো হচ্ছে শুদ্ধ রক্ত, রেড কালারের গুলো হচ্ছে শুদ্ধ রক্ত। তো দেখো লিভারে যে মানে অ্যাওর্টার মাধ্যমে, ধমনির মাধ্যমে লিভারে রক্তটা আসছে, দেখো হেপাটিক আর্টারি যুক্ত আছে। তারপরে দেখো এখানে যে রেচন তন্ত্রে আমাদের রেনাল সিস্টেমে, রেনাল আর্টারির মাধ্যমে কিন্তু আমাদের রেচন তন্ত্রে রক্ত আসছে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে রক্তটা আসার পরে এই এই যে পার্টটা দেখো, এই পার্টটা দেখো, এখান থেকে কিন্তু আমাদের কি বেরিয়ে যাচ্ছে না, CO2 যুক্ত রক্তটা। অ্যাকচুয়ালি এখানে তো এনার্জি তৈরি হয়ে গেল, এখানে কি তৈরি হয়ে গেল, এখানে এনার্জি তৈরি হয়ে গেল। এনার্জি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কি বলেছি, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইডরা কার্বন ডাইঅক্সাইডটা দেখো হেপাটিক ভেনের মাধ্যমে বেরিয়ে গেল। হেপাটিক কথাটা লিভারের সঙ্গে যুক্ত, তাই লিভারের যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা হেপাটিক ভেন এর মাধ্যমে বেরিয়ে গেল, ঠিক আছে। দেখো রেনাল আর্টারির মাধ্যমে শুদ্ধ রক্তটা ঢুকলো, কিন্তু বেরিয়ে গেল আবার, এখানে তো কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয়ে গেল, এবার বেরিয়ে গেল কি দিয়ে, রেনাল ভেন দিয়ে, রেনাল ভেন দিয়ে। ভেন কথাটার মানে হচ্ছে শিরা, ভেন কথাটার মানে হচ্ছে শিরা, শিরার মাধ্যমে বলেছি CO2 যুক্ত রক্ত যায়, তো এটা বেরিয়ে গেল, ঠিক আছে। একটা জিনিস দেখো, স্টমাক বা ইন্টেস্টাইনে রক্তটা এলো তো ঠিক আছে, এখানে CO2টা উৎপন্ন হলো, কিন্তু দেখো CO2টা বেরোনোর জন্য কিন্তু কোনো রকম আলাদা কোনো ভেন নেই, এটা কিন্তু পাস হয় লিভারের মাধ্যমে, হেপাটিক ভেন দিয়েই কিন্তু এটা পাস হয়। বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষাতে অনেক মানে SSC টাইপের লেভেলের পরীক্ষাগুলো কিন্তু চলে আসে অনেক সময়, যে আমার যদি ডিপের প্রশ্ন আসে, যদি ডিপে না আসে তো ঠিক আছে, যদি একটু ডিপের প্রশ্ন আসে অবশ্য গ্রুপ ডি তো জিজ্ঞাসা করে নিতে পারে যে এখানে কোন পার্টের কোনো রকম কোনো ভেন থাকে না, মানে এখানে আর্টারির মাধ্যমে, কথাটা বুঝতে পারছো আশা করি, আর্টারির মাধ্যমে এলো স্টমাক ইন্টেস্টাইন এই জায়গাগুলোতে রক্ততে এলো শুদ্ধ রক্ত, কিন্তু বেরোচ্ছে দেখো বেরোনোর সময় কিন্তু হেপাটিক ভেন দিয়ে মানে লিভার দিয়ে কিন্তু পাস হয়। তাহলে বুঝতে পারছো লিভার আমাদের শরীরের কত ইম্পর্টেন্ট একটা পার্ট, যকৃৎ, যকৃৎ আমাদের শরীরের একটা কত ইম্পর্টেন্ট পার্ট। আমরা ডাইজেস্টিভ সিস্টেমে তো পড়েইছি কতটা ইম্পর্টেন্ট, এখন দেখো রক্তও কিন্তু পাস হচ্ছে স্টমাকের বা ইন্টেস্টাইনের কিন্তু লিভার দিয়ে, CO2 যুক্ত রক্তটা। এবার এই যে মানে হেপাটিক ভেন বলো, রেনাল ভেন বলো, এই যে পার্টটা, এই এতটা পর্যন্ত যে পার্টটা, এই পার্টটার যে রক্তটা পাস হয় না, এটাই কিন্তু আমি তখন বলছিলাম ইনফেরিয়ার ভেনা কাভা, যেটা নিম্ন মহাশিরা বলেছিলাম না, আবারও বলছি নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা, এই যে পুরো এই যে পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটার পুরো রক্তটা নিম্ন মহাশিরার মাধ্যমে যায়। আর নিম্ন মহাশিরা কার সঙ্গে অ্যাটাচ ছিল, দেখো নিম্ন মহাশিরা কার সঙ্গে অ্যাটাচ ছিল, এই যে ইনফিরিয়র ভেনা কাভা কার সঙ্গে ছিল না, ডান অলিন্দের সাথে। কোথায় ছিল, এই যে ডান অলিন্দের সঙ্গে যুক্ত ছিল। আর উপর দিয়ে বলেছিলাম না সুপেরিয়র ভেনা কাভা, এই যে সুপেরিয়র ভেনা কাভা, এই উপরের যে পার্টটা তোমাদের আমি দেখাই, দেখো এই ছবিটা, সুপিরিয়র ভেনা কাভা, এই যে উপরের দিকে যে পার্টটা, উপর থেকে যে পার্টটা আসছে এই উপরের দিকে, এই দিকের পার্টটা,
এটা কিন্তু ঊর্ধ্ব মহাশিরা এটার সঙ্গে যুক্ত। এই টোটাল এটা দেখো CO2 পূর্ণই রক্ত যাচ্ছে না, এই যে রক্তটা যাচ্ছে, এই যে রক্তটা এটা কিন্তু সম্পূর্ণ CO2 যুক্ত রক্ত। আর তোমাদের আমি এখানে এটাই বলেছিলাম যে এই যে ডান অলিন্দে যে রক্তটা আসে এটা সম্পূর্ণ CO2 যুক্ত রক্ত আসে। তাহলে বোঝা গেল ইনফেরিয়ার ভেনা কাভা আর সুপিরিয়ার ভেনা কাভা থেকে কি রক্ত আসে আর কোথায় আসে। ক্লিয়ার হলো? ঠিক আছে, এরপর দেখো এখান থেকে ফের আবার কোথায় চলে গেল না, সম্পূর্ণ রক্তটা এখানে চলে গেল, এই যে এখানে চলে এসছে, সম্পূর্ণ রক্তটা এখানে চলে এসছে, মানে হার্টে চলে এসছে। এবার হার্ট থেকে কোথায় যাবে, লাংসে যাবে। তারপরে যা সিস্টেম ছিল তাই, ওখান থেকে কোথায় এসেছিল না রাইট ভেন্ট্রিকেল, এই যে রাইট ভেন্ট্রিকেল, আমি কালারটা চেঞ্জ করে নিই, এই যে রাইট ভেন্ট্রিকেল এসেছিল, রাইট ভেন্ট্রিকেল মানে হচ্ছে ডান নিলয়। এখান থেকে আবার সেই সিস্টেমে চলে গেল পালমোনারি আর্টারি, মানে ফুসফুসীয় ধমনির মাধ্যমে কোথায় চলে যাবে, ফুসফুসীয় ধমনির মাধ্যমে। এবার এই ছবিটা দেখো, ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে চলে গেল, এই যে পালমোনারি আর্টারি দেখতে পাচ্ছ, ফুসফুসীয় ধমনি, এই যে এইটা হচ্ছে ফুসফুসীয় ধমনি, এই যে রক্তটা যাচ্ছে এটা ফুসফুসীয় ধমনি। এখান থেকে শুদ্ধ হলো, শুদ্ধ হওয়ার পরে এই যে পালমোনারি ভেন, এই যে পালমোনারি ভেন ফুসফুসের শিরার মাধ্যমে ফের চলে এলো হার্টে। এবার হার্ট কি করলো, আবার পাম্প করলো, পাম্প করে পরে রক্তটা অ্যাওর্টার মাধ্যমে আবার জায়গায় বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিল। বোঝা গেল? তাহলে আশা করি এইটা নিয়ে আর প্রবলেম নেই যে আমাদের শরীরে ব্লাডটা সার্কুলেট হচ্ছে কিভাবে। এখানে একটা কোশ্চেন খুব আসে যে আমাদের শরীরে সব থেকে বড় ধমনী কি, মনে রাখবে অ্যাওর্টা। তোমাদের আমি এই ছবিটা দিয়ে দেখাই, এই যে ছবি দেখতে পাচ্ছ অ্যাওর্টা, অ্যাওর্টা হচ্ছে আমাদের শরীরে, খাতায় নোট করে নাও, আমাদের শরীরে সব থেকে বড় ধমনী, কারণ এটার মাধ্যমেই কিন্তু আমাদের শরীরে সব জায়গায় রক্ত ছড়াচ্ছে। এখানে দেখো লক্ষ্য করো, এই যে অ্যাওর্টা আছে এটাকে বলা হয় মহাধমনী, এটাকে কি বলা হয়, মহাধমনী। এটার মাধ্যমেই দেখো সম্পূর্ণ শরীরে আমাদের রক্ত কিন্তু ছড়িয়ে পড়ছে। তাহলে লার্জেস্ট আর্টারি বা মহাধমনী অ্যাওর্টা। ওকে, এখানে আরেকটা প্রশ্ন হয় যে আমাদের শরীরে সব থেকে বড় শিরা, দেখো একটা হয় ধমনী একটা হয় শিরা, সব থেকে বড় ধমনী পড়লে মহাধমনী বা অ্যাওর্টা, তাহলে সব থেকে বড় শিরা কোনটা। এখানে নোটিস করো যে এত বড় একটা শিরা, যে এই প্রত্যেকটা 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 পার্ট, মানে প্রত্যেকটা CO2 যুক্ত রক্ত এর মাধ্যমে পাস হচ্ছে কন্টিনিউ। এটা কোন শিরা ছিল, বডির নিচের দিকের পার্টের যে CO2 যুক্ত রক্ত এটা কোন শিরা নিয়ে যাচ্ছিল, এই ছবিটা লক্ষ্য করে দেখো। আমি বলেছিলাম না ইনফেরিয়ার ভেনা কাভা বা নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা, ইনফেরিয়ার ভেনা কাভা। তাহলে মনে রাখো, নোট করে নাও খাতায়, যে ইনফেরিয়ার ভেনা কাভা বা নিম্ন মহাশিরা এটা কিন্তু আমাদের শরীরের সব থেকে বড় শিরা। তাহলে সব থেকে বড় ধমনী মহাধমনী বা অ্যাওর্টা, আর সব থেকে বড় শিরা হচ্ছে ইনফেরিয়ার ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। এবার আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই, ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন চলে আসে সিস্টোল ডায়াস্টোল। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, একটা হয় সিস্টোল, কারণ এটার সঙ্গে ব্লাড প্রেশার যুক্ত আছে। আমি চলো বাংলাতেও লিখে দিচ্ছি, সিস্টোল, দন্তের সহায়তায় হবে কিনা জানি না, আই থিঙ্ক হবে, দেখে নেবে বানানটা একটু। আর একটা হচ্ছে ডায়াস্টোল, সিস্টোল আর ডায়াস্টোল। দেখো সিস্টোলটা হচ্ছে যখন আমাদের হার্টটা না কন্ট্রাক্ট করবে, কি করবে, সংকুচিত হবে, আমাদের হার্টটা সংকুচিত হবে। এবার একটা কথা বলো, আমাদের শরীরে রক্তটা ছড়িয়ে যায় কখন, সিস্টোলের সময় না ডায়াস্টোলের সময়। দেখো হার্টটা যখন সংকুচিত হবে, মানে সংকুচিত হয়ে গেল, ভেতরে জায়গা আছে রক্ত যাওয়ার, এটুকু বলো। যখন তোমরা একটা বেলুনকে পুরো চিপে দিচ্ছ, তখন ভেতরে জায়গা আছে হাওয়া ঢোকার, থাকছে না তো, তাহলে রক্তটা নিশ্চয়ই ভেতরে নেই, কি হয়ে গেছে, বাইরে গেছে, মানে আমাদের সম্পূর্ণ শরীরে রক্তটাকে ছড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? তার মানে সিস্টোল যখন হয় তখন হার্টটা সংকুচিত হয়ে সম্পূর্ণ রক্তটাকে বাইরে ছড়িয়ে দেয়। আর ডায়াস্টোল, ডায়াস্টোল কথাটা মনে হচ্ছে হার্টটা যখন রিল্যাক্স হবে, কি হবে, হার্ট যখন রিল্যাক্স হয়ে যাবে তখন কি হবে, তখন সম্পূর্ণ রক্তটা, CO2 যুক্ত রক্তটা সম্পূর্ণ হার্টের মধ্যে চলে আসে। আমরা জানি যে সবসময় উচ্চ চাপযুক্ত স্থান থেকে নিম্ন চাপযুক্ত স্থানে প্রবাহিত হয়, তখন হার্টটা কি হয়ে গেল, ভেতরে নিম্ন
প্রেসার, মানে প্রেসার কম হলো, তখন কি করলো, সম্পূর্ণ রক্তটা গিয়ে হার্টের মধ্যে, হার্টটা রিল্যাক্স হয়ে গেল, মানে হার্টটা ফুলে ফেপে, মানে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। ডায়াস্টল মানে সেই সময় রক্ত, CO2 যুক্ত রক্তটা আমাদের হার্টের মধ্যে গিয়ে প্রবেশ করলো। ডায়াস্টল মানে, এটা আমি ডায়াস্টলের কথা বলছি, যে আমাদের সম্পূর্ণ CO2 যুক্ত রক্তটা, CO2 যুক্ত রক্তটা আমাদের হার্টের মধ্যে গিয়ে প্রবেশ করলো। আর সিস্টোল যখনই হবে তার মানে জানতে হবে আমাদের শরীরে, আমাদের হার্টের মধ্যে O2 যুক্ত রক্ত চলে এসছে, এবার এটাকে অ্যাওর্টার মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে দিতে হবে। তখন কি করলো, এটা সংকুচিত হয়ে গেল, সিস্টোল হয়ে গেল, সংকুচিত হয়ে গেল। তারপরে পুরো তার ফলে কি হলো, পুরো শরীরে রক্তটা আমাদের ছড়িয়ে গেল অ্যাওর্টার মাধ্যমে। আশা করি বোঝা গেল সিস্টোল ডায়াস্টোল। মনে রাখবে এই সিস্টোলে প্রেসার, এই যে ব্লাড প্রেসারের কথা বলে না, মনে রাখবে 120 mm পার এইচজি। এটা কি, এইচজিটা হচ্ছে পারদ, হাইড্রোজেনাম পারদ। কেন, কারণ দেখবে এরকম লম্বা পার একটা থাকতো না, কি এখানে প্রেসার মাপা হতো আর এখানে রিডিং হতে থাকতো, রিডিং রিডিং হতে থাকতো, পারদ উঠতো। তো মনে রাখবে যে এটা সেজন্য হাইড্রোজেনাম, কিন্তু অ্যাকচুয়াল এখন তো আর এইসব না, এখন ডিজিটাল বেরিয়ে গেছে, ডাইরেক্ট ডিজিটালের মাধ্যমে আমাদের ব্লাড প্রেসারটা মেপে নেওয়া হয়। যাই হোক, এটা হচ্ছে সিস্টোলের। আর ডায়াস্টোল মানে সংকুচিত হওয়ার সময়, সংকুচিত হচ্ছে, প্রেসার তো বেশি থাকবেই, পুরো শরীরের মধ্যে আমাদের ব্লাডটাকে ছড়িয়ে যেতে হচ্ছে। এখন তো রিল্যাক্স করছে না, সংকুচিত করেছে। প্রেসার না দিলে পরে, পাম্প যদি না করে জোরে, তাহলে আমাদের শরীরের মধ্যে ব্লাডটা ছড়াবে কি করে। তাই মনে রাখবে সবসময় সিস্টোল হয় বেশি 120, আর যখন হার্ট রিল্যাক্স হয় ডায়াস্টোল, তখন মনে রাখবে 80 mm পার এইচজি। এই দুটো ডাটা মনে রাখবে। তাই বলে 120/80, 120/80 কিছুই না, 120টা হচ্ছে সিস্টোল, হার্টটা সংকুচিত করছে, আর ডায়াস্টোল হার্টটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে লাভ ডাব আজরে তোমার কিছু ছিল বুঝি না, ওটা হার্ট তো মানে জানতে যে এরকম টাইপের কিছু, কিন্তু এইরকম টাইপের নয়। আজকে বুঝে গেলে আজকে জিনিসটা কি, একটা পেশিবহুল একটা পাম্পিং মেশিন, এছাড়া কিছু নয়। এর কাজ মারাত্মক রকম। আমাদের জন্মের শুরুতেই আমাদের যে অস্তিত্ব আছে, আমাদের মায়ের পেটে যে আমাদের অস্তিত্ব থাকে, সেটা বুঝতে পারে একমাত্র হার্টবিটের মাধ্যমে। আর এটা জন্মের শুরুতে শুরু হয়ে যায়, আর এটা যখন থেমে যায় তোমরা তো জানো। অ্যাকচুয়ালি এটা মনে রাখবে যে ব্লাড প্রেশার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, হাজারো বার প্রশ্ন এসছে। তোমরা আমি ইংলিশটা লিখে দিচ্ছি, এতে অসুবিধা নয়, বাংলাটাও লিখে দেবো, যদি ভুল হয় তোমরা বুঝে নেবে। SPHY স্ফিগমো, GOMO, সরি GO, 1 মিনিট ভুল লিখে ফেলেছি, এইটা ভুল হয়ে গেছে। SPHYGMOMANOMETER, বাংলায় বলা হয় স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগমো, ঠিকই তো লিখছি, স্ফিগমো ম্যানোমিটার। এই যন্ত্রের সাহায্যে কি করা হয় না, ব্লাড প্রেসার মাপা হয়। ঠিক আছে, বাস এখান থেকে এই প্রশ্নই আসবে। আর ব্লাড তো আগেই পড়েছি। আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের অ্যাডাল্ট মানে পূর্ণবয়স্কদের হৃদস্পন্দন কত না, 72/মিনিট, 1 মিনিটে 72 বার। আর যখন কোনো ইনফ্যান্ট বা চাইল্ড, একদম চাইল্ড থাকে, তার কিন্তু বহুত স্পিড থাকে, 120 থেকে 150/মিনিট, 120 থেকে 150/মিনিট। আর যখন ভ্রূণ অবস্থায় থাকি না, তোমাদের আসবে না হয়তো, যদিও দরকার নেই সব, প্রায় 200/মিনিট থাকে। হ্যাঁ, যখন ভ্রূণ অবস্থায় থাকে মায়ের পেটে একদম, 200/মিনিট থাকে। আর যখন আমরা রানিং করি, জিম করি, বা অ্যাথলিটদের বা জিম করা হয় বা দৌড়ানো হয়, তখন আমাদের হার্টবিট অটোমেটিক বেড়ে যায়, এটা তোমরা জানো। আশা করি এর মধ্যেই কোশ্চেন থাকবে। আচ্ছা, আরেকটা পার্ট তোমাদের জন্য এনেছিলাম, এটা দেখানো হয়নি, দেখো এখানে এটাই বলা ছিল আর কিছু না, যে লাংস থেকে আমাদের বিশুদ্ধযুক্ত রক্তটা পালমোনারি ভেন, এটাকে বলেছিলাম ফুসফুসীয় শিরা। এখান থেকে লেফট আর্টিয়ামে আসে, লেফট আর্টিয়াম মানে হচ্ছে বাম অলিন্দ। আর তারপরে কোথায় আসে, লেফট ভেন্ট্রিকেলে মানে বাম নিলয়ে আসে, বাম নিলয় থেকে কোথায় আসে, অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনীতে। ওখান থেকে কি হয়, প্রত্যেকটা বডি টিস্যুতে, প্রত্যেকটা দেহকোষে, আমাদের দেহকলাতে ছড়িয়ে যায়। ওখান থেকে আবার CO2 যুক্ত রক্তটা ভেনাকোভার মাধ্যমে বললাম না, ইনফেরিয়ার ভেনাকোভা, সব ভেনাকোভার মাধ্যমে কোথায় চলে আসে, রাইট আর্টিয়াম মানে ডান অলিন্দে চলে আসে। ওখান থেকে আবার কোথায় চলে যায়, মাঝখানে বলেছিলাম ট্রাইকাসপিড থাকে, ট্রাইকাসপিড মানে ত্রিপত্র কপাটিকা, কোথায় চলে এলো না, রাইট ভেন্ট্রিক্যাল মানে হচ্ছে ডান নিলয়ে চলে এলো। ডান নিলয় থেকে কোথায় চলে এলো, পালমোনারি আর্টারি, যেটাকে বলছিলাম ফুসফুসীয় ধমনী, এর মাধ্যমে কোথায় চলে এলো, লাংসে। এই লাংসে এসে আবার অক্সিজেন পেয়ে গেল, আর CO2টা ছেড়ে দিল, অক্সিজেন পেয়ে আবার সেই প্রসেস।
আবার সেই প্রসেস। ঠিক আছে, এরপর আশা করি তোমাদের আর এই ফুসফুস নিয়ে বা নিয়ে এসব নিয়ে তোমাদের আর কোনো টেনশন নেই। এবার তোমরা যে কোনো জায়গা থেকে কোশ্চেন করো, ব্লাড রিলেটেড বা ব্লাড সার্কুলেটরি সিস্টেম, একটা প্রশ্ন তোমাদের আটকাবে না। তোমরা দেখে খুব টাফ না হলে, আমি এরপর যখন থিওরি পড়াবো তখন একটু হাই লেভেলে যাবো, কিন্তু তোমাদের এখনকার জন্য এটা যথেষ্ট। এরপরে আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন করাবো ইউথ কম্পিটিশন টাইমস থেকে, তখন দেখবে তোমরা নিজেরাই আনসার দিতে পারবে। আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, আর কমেন্টে জানাবে এই থিওরি ক্লাস তোমাদের কেমন লাগছে। তাহলে ভবিষ্যতে আরও থিওরি ক্লাস নিয়ে আসবো যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে। আর চ্যানেলটাকে যদি পারো সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করার জন্য, এক্সাম গ্র্যাভিটিকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টেলিগ্রাম জয়েন করতে ভুলবে না, সমস্ত কিছু টেলিগ্রামে পিডিএফ তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, বাই।